দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভাইয়া হোটেলস প্রেজেন্স নিউজ ভিউজ 24-এ আপনাদের আমন্ত্রণ। পাওয়ার্ড বাই সালাম স্টিল থার্মিক্স। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। ফেব্রুয়ারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে আত্মপ্রকাশ হচ্ছে নতুন রাজনৈতিক দলের। এ মাসেই ঘোষণা করা হবে নাম। মানুষের প্রত্যাশার কথা জানতে দেশ জুড়ে সপ্তাহব্যাপী জরিপ চালাবেন নেতাকর্মীরা। রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরেই পতন ঘটে শেখ হাসিনা সরকারের। পরবর্তীতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে তরুণদের দিয়ে আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক কমিটির। প্ল্যাটফর্ম দুটির নেতাকর্মীদের দল গঠন নিয়ে কথাবার্তা ছিল জাতীয় রাজনীতিতে। অবশেষে সে ঘোষণা এলো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। বলা হচ্ছে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেই গড়ে তোলা হবে নতুন দল, যাতে থাকবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। সে রাজনৈতিক দলের নাম কি হবে কিংবা কেমন দল চায় দেশের মানুষ তা জানতে সপ্তাহব্যাপী অনলাইন অফলাইনে নেওয়া হবে মতামত। আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত 1 লক্ষেরও বেশি মতামত সংগ্রহ করা, নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ, যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল গঠন করার জন্য। সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক দল হচ্ছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন নেতারা। রাজনৈতিক দল কোন সরকারের সাথে কোনো এটা সম্পর্কিত নাই এবং এটা বরাবরই বলে থাকি। এবং যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছে বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা এইসব কুতর্কের মধ্যে যেতে চাই না। সো আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। জুলাই আন্দোলনে ফ্যাসিবাদ হটাতে পারলেও এখনো পুরোপুরি বিজয় লাভ করা যায়নি বলে জানান বক্তারা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এই পর্যন্ত তো 54টা দল ইসির নিবন্ধন পেয়েছে আমরা জানি, তবে শর্ত প্রতিপালনে ব্যর্থতা সহ নানান কারণেই 5টার দলের কিন্তু আসলে নিবন্ধন বাতিল হয়েছে। তো এই যে 49টা রাজনৈতিক দল এখন এক্সিস্ট করছে দেশে, সেই জায়গাতে নতুন কোনো রাজনৈতিক দলের আসলে প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে চ্যানেল 24 এর মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই যে আপনারা দেখেন যে বর্তমান যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে, প্রায় 54টি নিবন্ধিত রাজনৈতিক, গত 2 দিন আগেও একটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে 2014 সালের যখন জাতীয় নির্বাচন, যখন বিরোধী দলগুলো কে বাদ দিয়ে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করেছিল, এরপর থেকে কিন্তু জাতীয় রাজনীতিতে একটি সামাজিক এবং বিকল্প নেতৃত্বে কিন্তু সামাজিক আন্দোলনগুলো কিন্তু সফল হতে শুরু করে। বিশেষ করে 2015 সালে শিক্ষার্থীদের ব্যাট বিরোধী আন্দোলন এবং 2018 সালে নিরাপত্তা সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন, এবং সর্বশেষ 2024 সালে কিন্তু এই শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী শিক্ষা আন্দোলন ছিল তার নেতৃত্বে কিন্তু ফ্যাসিস্ট এবং শেখ হাসিনার কিন্তু পতন হয়। অর্থাৎ বাংলাদেশের বাস্তবতায় কিন্তু 2015 সাল থেকেই যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো ছিল সেগুলোর কিন্তু প্রত্যেকটির এই ছাত্র সংগঠন আছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল কিংবা অন্যান্য যে জাতীয় যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু তারা পরিপূর্ণভাবে কিন্তু সেই চাহিদা মোতাবেক কিন্তু তাদের সেই কিন্তু কর্মসূচি নিয়ে কিন্তু তারা আকর্ষণ তৈরি করতে পারেনি। ফলে যেটি হয়েছে যে 15 সাল থেকে এখানকার সামাজিক আন্দোলনগুলো কিন্তু ভিন্ন নেতৃত্ব এবং নতুন নেতৃত্বের কিন্তু একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ফলশ্রুতিতে এইখানে কিন্তু গত 10 বছর ধরেই একটি ভিন্ন রাজনৈতিক শক্তি এবং দুটি দলের বাহিরে কিন্তু একটা রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এবং সর্বশেষ যখন 24 সালে কিন্তু এই নতুন নেতৃত্বের আন্ডারেই যখন কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে, তখন কিন্তু এখানকার প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষ, কৃষক, শ্রমিক, মজুর। জি আদিব, যে নতুন দলটার কথা বলছেন যেটি আত্মপ্রকাশ হতে যাচ্ছে, সেই দলটার মূল নীতি বা লক্ষ্যটা আসলে কেমন হবে? মূল নীতিটা হচ্ছে যে দেখেন, আমি যদি আজকে আপনাদের এখানে একটি কথা বলি যে আপনি সাংবাদিকতা করেন, আপনার জীবনের কিন্তু একটি লক্ষ্য হচ্ছে যে আপনি কোনো একটি গণমাধ্যমের সর্বোচ্চ পদ সম্পাদক কিংবা হচ্ছে পরিচালক হবেন।
কিন্তু দেখেন বাংলাদেশের দুর্ভাগ্য যে যারা রাজনীতি করে তারা কিন্তু বাংলাদেশে কখনোই প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি সর্বোচ্চ পদে যাওয়ার কিন্তু স্বপ্ন দেখতে পারে না। কারণ এখানে আমাদের বাস্তবতা যে গত 53 বছরে এখানকার যে রাজনৈতিক বাস্তবতা আছে, সেখানে দেখেছি যে বড় যে দুটি রাজনৈতিক দল আছে সেখানে কিন্তু রাজনীতির নেতৃত্বের একটা জায়গায় কিন্তু সীমাবদ্ধ হয়ে যায়। সর্বোচ্চ এখানকার রাজনীতিবিদরা স্বপ্ন দেখতে পারে এমপি নমিনেশন পাওয়া পর্যন্ত। এমপি হবে কিনা সেটিও কিন্তু তার দলের সর্বোচ্চ নেতার উপর ডিপেন্ড করে যে সে নমিনেশন দিবে কিনা। ফলে এখানকার একটি বাস্তবতা সেটি হচ্ছে যে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া যদি প্রতিষ্ঠিত হয় এবং এখানকার যারা রাজনীতি করতে চায় তারা যদি দেশের মানুষের জন্য যদি একটি কাজ করতে পারে, অর্থাৎ গণতন্ত্র চর্চা এবং মূল্যবোধ, এই দুটি হচ্ছে এটি আমাদের প্রথম মূলনীতি। দ্বিতীয়ত হচ্ছে আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা। আপনি আজকে যখন আদালতে আপনি কোন একটা বিচার চাইতে যান তখন কিন্তু আপনার দলীয় পরিচয় কি, পেশাগত পরিচয় কি, এই পরিচয়গুলো জিজ্ঞেস করা হয়। ফলে আগামীর বাংলাদেশে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, এই রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক, রিকশা চালক থেকে শুরু করে রাষ্ট্রের সচিব, পুলিশ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রত্যেকে নাগরিকের যে মৌলিক মানবাধিকারগুলো, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে তার যে নাগরিক হিসাবে তার যে অধিকারটা, জি সেই আদিব, যে দলটা হতে যাচ্ছে সেটা নিয়ে আসলে নানান ধরনের আগ্রহ, নানা প্রশ্ন কিন্তু ইতোমধ্যে অনেকের মধ্যে জন্ম দিয়েছে। তো কারা থাকছে এইটা নিয়েও কিন্তু একটা আলোচনা তৈরি হচ্ছে। ছাত্র জনতার অংশগ্রহণটা কি এখানে বেশি থাকবে কিনা? যে অবশ্যই এখানকার সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল নানা বয়সের মানুষদের অংশগ্রহণে এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করবে এবং তাদের উদ্যোগেই এটি হবে। এবং আপনারা জানেন যে যেহেতু একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এখানকার নেতৃত্বে যারা এই আন্দোলন অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি সাধারণ মানুষ এবং জনগণের কিন্তু একটি আস্থা এবং তারা কিন্তু একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফলে সেই জায়গা থেকে অভ্যুত্থানে যারা এখানকার নেতৃত্ব দিয়েছে তাদের একটি অংশগ্রহণ এবং একই সাথে এর বাহিরেও যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে কিন্তু একটি রাজনৈতিক দল হবে। জি আদিব, দলের এমনিতে কাঠামো বা গঠনতন্ত্র নিয়ে কাজ কতদূর এগিয়েছে আপনারা কি সেটা বলবেন কিনা? আমাদের এখন পর্যন্ত বিশেষ করে প্রথম দিকে মূলনীতি নিয়ে মূলত কাজটা হচ্ছে, অর্থাৎ আমাদের রাজনৈতিক দলের আমাদের নীতি আদর্শ কি হবে এগুলো নিয়ে মূলত আমাদের কাজগুলো চলমান আছে। একই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা নতুন রাজনীতি নিয়ে আগ্রহী তাদের সাথে আমাদের যোগাযোগ চলছে, অর্থাৎ একটি কমিটি গঠনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ব এবং এই দুই সংগঠনের বাহিরেও যারা নানাভাবে হচ্ছে দেশের জন্য কাজ করতে চান বিভিন্ন শ্রেণী পেশা, এদের অংশগ্রহণ, অর্থাৎ সামগ্রিকভাবেই কিন্তু প্রথম দিকে একটি কমিটি গঠনের জন্য হচ্ছে এই নেতৃত্বগুলোর সাথে কথা বলা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তটি গ্রহণ করা হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত যদি আসে তারপরে নতুন দল হিসেবে যদি আত্মপ্রকাশ ঘটে তখন আসলে জনসমর্থন তৈরির একটা বিষয় কিন্তু চলে আসবে। তো সাধারণ মানুষের মাঝে এই দলের আসলে সমর্থন বাড়াতে আপনাদের উদ্যোগগুলো কেমন হবে বা পদক্ষেপ কেমন হবে? আমরা অবশ্যই জনস্বার্থ রিলেটেড বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে আমরা যে কর্মসূচিগুলো নিয়ে থাকবো এগুলোর মাধ্যমে জনগণ আমাদের সাথে সংযুক্ত হবেন। বিশেষ করে জনগণের এখানকার যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, অর্থাৎ রাষ্ট্রের নাগরিক তার মৌলিক সেবা যেগুলো পেয়ে থাকেন সেইগুলোর জায়গায় যদি আমরা কাজ করতে পারি, চিকিৎসা খাতে আমরা যদি কাজ করতে পারি। এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে কিন্তু প্রাইমারি স্কুল পৌঁছায় নাই, অর্থাৎ আমরা এখানে রাষ্ট্রের প্রত্যেকটি শিশুর জন্য কিন্তু আমরা সর্বোচ্চ জায়গায় শিক্ষার ব্যবস্থা করতে পারিনি। আপনি ঢাকা শহরে দেখবেন যে শুধু বড় 3 থেকে 4টি সরকারি হসপিটাল আছে, কিন্তু এই ঢাকা শহরে প্রত্যেকটি থানায় যদি সরকারি উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স থাকে তাহলে আমরা কিন্তু এই চিকিৎসা সেবা নিয়ে প্রত্যেকটি নাগরিক কাছে পৌঁছাতে পারবো। অর্থাৎ এই যে জনবান্ধব যে কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে কিন্তু আমরা জনগণের কাছে পৌঁছাতে হবে। তবে একটু তথ্য আপনাদেরকে জানাই যে আমরা আজকে দুপুর 12টায় আমাদের যে কর্মসূচিটি উদ্যোগ নিয়েছে যে জনমত গঠন সংগ্রহের, সেটি আমরা কিন্তু আপনারা দেখেছেন যে আমরা বলেছি যে 1 লক্ষ অফলাইন মানুষের কাছে যাব এবং অনলাইনে আমাদেরকে যত সংখ্যক মানুষ রিচ করতে পারবেন। ইতিমধ্যে আমাদের যে ডাটা অ্যানালিস্ট যারা কাজ করছেন, ইতিমধ্যে আমাদের 50,000-এর অধিক জনমত কিন্তু 5 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের 50,000-এর অধিক জনমত। আদিব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হচ্ছে নতুন আরো একবার স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস প্রেজেন্স নিউজ ভিএস 24 এ, পাওয়ার্ড বাই সালাম স্টিল থার্মেক্স। সারা দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
আর মামলা তদন্তে স্বতন্ত্র সংস্থার প্রস্তাব বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে এসব সুপারিশ করেছেন তারা। এ সময় ডক্টর ইউনূস বলেন, ইতিহাসের এক স্মরণীয় দলিল হয়ে থাকবে এই রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান। প্রায় 16টি অনুচ্ছেদে শতাধিক সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন, আর বিচার বিভাগ সংস্কার কমিশন সুপারিশ করেছে 352 পাতার সংস্কার প্রস্তাব। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনের প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাবে দেশের মানুষ। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা, অবমাননার অভিজ্ঞতা। যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতে এত আশা জাগায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিচারক নিয়োগ, হাইকোর্টের বেঞ্চ বাড়িয়ে বিভাগীয় শহরে স্থানান্তর, পুলিশের পরিবর্তে স্বাধীন তদন্ত সংস্থা করা সহ বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। এই পুরো রিফর্মগুলো যেগুলো সবাই ঐক্যমতে আসবেন, সেই ঐক্যমতের উপরে যতগুলো রিফর্ম, যে না এই যে ওনারা 5000 রিফর্মের কথা বলেছেন, তার মধ্যে 2000-এর ব্যাপারে সবাই ঐক্যমতে আসছেন। এই ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। আর দেশকে 4টি প্রদেশে বিভক্ত করা সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংখ্যা কমানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে এই কমিশনের মাধ্যমে। নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করা হলো। আগামী 8 ফেব্রুয়ারি 6টি কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করে প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। চলতি মাসের মাঝামাঝি শুরু হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে নিউজরুম থেকে যোগ দিচ্ছেন নাফিউল ইসলাম লিংকন। লিংকন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং বিচার ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশগুলো দিয়েছে, তাতে আসলে প্রধান বা মূল প্রস্তাবগুলো কি ছিল সেটা আগে জানাবেন। সাদিয়া, গত অক্টোবরে অর্থাৎ প্রায় 4 মাস আগে এই কমিশনগুলোর গেজেট প্রকাশ করেছিল সরকার, এবং ঠিক এই 4 মাস কাজ করার পর আমরা দেখেছি যে গত জানুয়ারির শেষের দিকে এবং আজ আরও 2টি কমিশন তাদের রিপোর্ট পেশ করলো, যেখানে বলা হয়েছে মূলত জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে আমরা দেখেছি যে দেশের যে নতুন সংস্কারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 4টি বিভাগীয় অর্থাৎ প্রদেশ করার পরামর্শ দেওয়া হয়েছে বা সুপারিশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এছাড়া দিল্লির মতো অর্থাৎ ভারতের দিল্লিতে যেভাবে ফেডারেল সরকারের অধীনে ঢাকা মহানগর সরকার করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ ঢাকা শহরের যে জনসংখ্যা এবং সেবার মান সেটি আরও ব্যাপক আকারে পৌঁছে দেওয়ার জন্য ঢাকার আশপাশের যে থানাগুলো রয়েছে অর্থাৎ সাভার, গাজীপুর জেলা এবং নারায়ণগঞ্জ, পাশাপাশি কেরানীগঞ্জ রয়েছে, এগুলোর জনসংখ্যার সব কিছু মিলে একটি ঢাকা মহানগর সরকার গঠনের প্রস্তাব করা হয়েছে, যেখানে আলাদা বিচার বিভাগ থাকবে এবং আলাদাভাবে নির্বাচিত স্থানীয় প্রশাসন থাকবে। সব কিছু মিলে এটি একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, এবং এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বলা হয়েছে যে আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনের আগে যদি করা সম্ভব হয়, তা যদি না হয় তাহলে নির্বাচিত সরকার এসে এগুলো বাস্তবায়নের চেষ্টা করবে। সেই সাথে আমরা দেখেছি যে কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করার পরামর্শ দেওয়া হয়েছে, সেটি এই সব পরামর্শগুলো নিয়ে আগামীতে যে জাতীয় ঐক্যমতের সরকার যে গঠন হচ্ছে অর্থাৎ জাতীয় ঐক্যমতের যে কমিশন গঠন হচ্ছে, সেই কমিশন 15 তারিখের অর্থাৎ 15ই ফেব্রুয়ারির পর থেকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যেটি রিফর্ম করা হচ্ছে সেখানে আলোচনাগুলো হবে। প্রস্তাবগুলোর কথা বলছিলেন, এখন অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে এই প্রস্তাবগুলো বাস্তবায়নের দিকে যাবে? আমরা শুনেছি যে আগামী 15 তারিখের পর থেকে অর্থাৎ
প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত কমিশনের যেই কার্যক্রম শুরু হবে সেখানে এই যতগুলো প্রস্তাব এসেছে এই 6টি কমিশন থেকে এই কমিশনগুলো সব রাজনৈতিক দল এবং অভ্যুত্থানের যারা শক্তি ছিল, যারা পক্ষের শক্তি ছিল তাদের সঙ্গে উপস্থাপন করা হবে এবং তাদের পরামর্শের ভিত্তিতে যেই সব প্রস্তাবের ক্ষেত্রে সবাই একমত হবে সেই প্রস্তাবগুলোতে সবাই স্বাক্ষর করবে এবং স্বাক্ষর করার পর এটি জুলাই সনদ বা গেজেট আকারে প্রকাশ করা হবে। এই গেজেটগুলোতে 3টি ভাগ করা হবে, অর্থাৎ নির্বাচনের আগে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, এই 3ভাবে যতগুলো প্রস্তাব আসবে রাষ্ট্র সংস্কারের, যে আমরা গত 6 মাস ধরে অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে যে রাষ্ট্র সংস্কার, সেই 6টি কমিশন যে প্রস্তাবগুলো এখন আনলো এটি আগামী 15 তারিখের পর থেকে আলোচনা করে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে স্বাক্ষর করা হবে এবং এর মাধ্যমেই আগামীতে বাংলাদেশ কিভাবে সংস্কার হবে, কিভাবে কবে নির্বাচন হবে এবং নির্বাচন সংক্রান্ত সংস্কার, বিচার বিভাগ সংস্কার, রাষ্ট্র সংস্কারের যতগুলো আলোচনা এসেছে এই প্রস্তাবগুলো পাশ হওয়ার পর সরকার ঠিক করবে। জি লিংকন, আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কার কমিশনগুলোর সুপারিশ করা প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নাফিউল ইসলাম লিংকন। ভাইয়া হোটেলস প্রেজেন্স নিউজ ভিউজ 24 দেখছেন আপনারা, পাওয়ার্ড বাই সালাম স্টিল থার্মেক্স। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন।